নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমার পরিচিত একজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে আমি শিপ করব, তো শিপ করাটা কি ভালো, শিপ করলে ভালো টাকা পাওয়া যাবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শিপ করবেন তো কোন ফান্ডে করবেন। তো তিনি বললেন কোন ফান্ডে সে তো জানি না, তবে আমাকে বললো যে শিপ করলে ভালো টাকা পাওয়া যায়, তো সেই জন্য ভাবছিলাম যে আমিও শিপ করব। তো আমার যেটা মনে হলো যে উনি হয়তো ভেবেছেন যে শিপ করা মানে শিপটাই কোনো ইনভেস্টমেন্ট, মানে যেমন আমরা ধরুন এলআইসিতে ইনভেস্ট করি, ব্যাংকের এফডি করি বা রেকারিং ডিপোজিট করি, তো শিপটাও বোধহয় এরকম একটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। তো সেটা তো না। তো আজকের এই ভিডিওতে এসআইপি বা শিপ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে যেটা বলছিলাম যে শিপ মানে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট না, এটা প্রথমেই জেনে রাখুন। শিপের পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো শিপ কোনো প্রোডাক্ট না, শিপ হচ্ছে ইনভেস্ট করার একটা মেথড বলতে পারেন। শিপে কি হবে, জেনারেলি মান্থলি করা হয়, মানে প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনেতে আপনি ইনভেস্ট করবেন। এবারে ইনভেস্টমেন্টটা কোথায় করা হয়, জেনারেলি আমরা শিপ বলতে মিউচুয়াল ফান্ডকেই বুঝি, আর মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ড সেটাকেই জেনারেলি বোঝানো হয়। ডেট মিউচুয়াল ফান্ডেও এসআইপি করা যেতে পারে, কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের এসআইপি অতটা পপুলার না। মেনলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে এসআইপি এটাই পপুলার। তো এসআইপি করা হয় মিউচুয়াল ফান্ডেতে, সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করা হয়। সেটা আপনার কোয়ার্টারলিও করতে পারেন, মান্থলিও করতে পারেন বা 3 মাস ছাড়াও করতে পারেন। আমাদের দেশেতে এসআইপিটা যেটা মান্থলি সেটাই পপুলার, মানে প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে সেই টাকাটা কেটে নেবে এবং সেই টাকা থেকে আপনার মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট হবে। এই এসআইপিটা অনেকটাই ওই ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো, প্রতি মাসে মাসে আপনার থেকে কিছু কিছু করে টাকা কেটে নেবে এবং যদি আপনি প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করেন এবং দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেই সময়ের শেষে কিন্তু আপনি একটা বড় টাকা জমা করতে পেরেছেন। এইবার এসআইপি কিভাবে কাজ করে, মানে আপনি এসআইপি কিভাবে করবেন, প্রথমেই আপনাকে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড স্কিম নিতে হবে, মানে কোন মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করবেন সেটা জানা দরকার। তো কোন মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করবেন সেটা তো আমি ভিডিওর পরে বলবো যে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয়। আমি একটা তর্কের খাতিরে ধরে নিলাম কোনো একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি ঠিক করলেন যে আমি এসবিআই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি করব। তো যখন আপনার এই ফান্ডটা সিলেক্ট হয়ে গেল, তারপরে আপনাকে যেটা ঠিক করতে হবে যে আপনি প্রতি মাসে কত টাকা ইনভেস্ট করবেন সেটাও তো ঠিক করতে হবে। আপনি ধরে নিলেন যে প্রতি মাসে আপনি 2000 টাকা এসআইপি করবেন, তাহলে কি হবে যে আপনি ব্যাংকে বা আপনি যদি অ্যাপের থ্রু দিয়ে করতে চান, সেই অ্যাপেতে এই ইনস্ট্রাকশানটা দেবেন যে মাসের এই তারিখেতে আমার 2000 টাকা এই মিউচুয়াল ফান্ড স্কিম কেনার জন্য আমি এসআইপি করলাম। তো ব্যাংকের সাথে সেটা লিঙ্কও হয়ে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যখন লিঙ্ক হয়ে যাবে তখন কি হবে যে ওই মিউচুয়াল ফান্ডেতে প্রতি মাসে মাসে 2000 টাকা কেটে নেবে এবং সেই 2000 টাকা যেটা কেটে নিল, সেই কেটে নেওয়া টাকাটা দিয়ে যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে চান সেই মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা হবে। এবার ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দামকে এনএভি বলা হয়। তো সেই দিনের এনএভির হিসেব করে আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবেন। এবার ধরুন 2000 টাকা আপনি ইনভেস্ট করলেন। এইবার যদি আমি ধরে নিই যে একটা ইউনিটের দাম বা এনএভি 40 টাকা, তাহলে 2000 টাকা দিয়ে 50টা ইউনিট এরকম পেয়ে গেলেন। তো প্রথম মাসে আপনি এরকম 50টা ইউনিট পেলেন। প্রতি মাসে মাসে ওই এনএভি বা দামটা যেমন হবে সেই হিসেব করে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট পেতে থাকবেন এবং আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিট বাড়তে থাকবে। এইরকম যদি 10-20 বছর আপনি ইনভেস্ট করেন, তখন দেখা যাবে যে আপনার কাছে হয়তো 10-12 হাজারটা এরকম ইউনিট হয়ে গেছে এবং তখন যদি ওরকম একটা ইউনিটের দাম যদি 100 টাকা হয়, তাহলে বুঝতে পারছেন যে 100 গুণিত ওই 10,000, তার মানে আপনার কত টাকা ভ্যালু হয়ে গেল। তো এসআইপিটা এইভাবেই কাজ করে। যদি দীর্ঘদিন ইনভেস্ট করেন তাহলে এক্ষেত্রে কম্পাউন্ডিং এফেক্টটা পাওয়া যায়। কম্পাউন্ডিং এফেক্ট ইন দ্য সেন্স যে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো বাড়ছে এবং সাথে সাথে মিউচুয়াল ফান্ডের এনএভিটাও কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তো সেই কারণের জন্য আপনি বড় টাকা জমা করতে পারবেন। এইবার এই এসআইপির বেনিফিটগুলো কি কি, কেন আমি এসআইপি ফর্মেতে ইনভেস্ট করব। এসআইপিতে ইনভেস্ট করার সুবিধাগুলো এটাই যে প্রথম যেটা সেটা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনার কাছে এককালীন অনেকটা টাকা আছে। এবার আপনি মনে করুন যে আপনি পুরো টাকাটাই এখন ইনভেস্ট করে ফেললেন। তো এই যে এখন ইনভেস্ট করে ফেললেন, এই সময় তো একটা জিনিসের যা একটা ইউনিটের দাম আছে, তো সেই দাম দিয়ে আপনি কিনে ফেললেন। এবার এমন তো হতেই পারে যে এর পরেতে হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে গেল, তাহলে তো আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যাবে। তো সেই কারণের জন্য এই আপস অ্যান্ড ডাউনসটাকে মিটিগেট করার জন্য বা এটাকে ব্যালেন্স করার জন্য কি হয় যে আমি অল্প অল্প কিনবো, যখন দাম কম আছে তখনও কিনবো, দাম যখন বেশি থাকবে তখনও কিনবো, তাহলে আমার কেনা দামটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। তো এটাকেই বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। এটা প্রথম অ্যাডভান্টেজ।
দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। দেখুন, স্মল ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু সেটাই যখন দীর্ঘদিন ধরে করবেন, ধীরে 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 দেখা যাবে যে ওভার দ্য টাইম কিন্তু আপনি একটা বড় কর্পাস অ্যাচিভ করতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে ডিসিপ্লিন ইনভেস্টিং। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন এসআইপিতে ইনভেস্ট করছেন তখন তো প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, তো সেই কারণের জন্য এখানে কি হবে যে আপনি ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করতে পারবেন। যদি আপনি নিজে থেকে ইনভেস্ট করতেন তাহলে কি হতো, অনেক সময়তে ফিয়ার এসে যেত, ভয় লেগে যেত। যখন মার্কেট পড়ে যাচ্ছে তখন ইনভেস্ট করার ক্ষেত্রে ভয় পেয়ে যেত, বা যখন যদি টাকাটা বেশি হয়ে যায় আপনার বিক্রি করে দেওয়ার ইচ্ছে হতো। তো এই যে টাকা কমে যাওয়া, বেড়ে যাওয়া, এই ভয়টা থাকবে না, কারণ ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট হবে। আপনি এসআইপিতে ইনভেস্ট করে দিয়েছেন এসআইপি ফর্মেতে, তো কন্টিনিউয়াসলি টাকা কাটতেই থাকবে, আপনাকে বেশি দেখারই দরকার নেই। 4 নম্বর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এবার এককালীন অনেক টাকা আপনি ইনভেস্ট নাও করতে পারেন। তো যদি আপনি এসআইপিতে করেন, চাইলে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন। প্রথম চাকরি জীবনের শুরুতে আপনি 500 টাকা করলেন, আস্তে আস্তে যত সময় যাবে, বয়স বাড়বে, এক্সপিরিয়েন্স হবে, ইনকাম বাড়বে, তো এসআইপির পরিমাণটা আপনি বাড়াতে পারবেন। তো অ্যাফোর্ডেবিলিটি এর একটা বড় অ্যাডভান্টেজ। আরেকটা কি, ফ্লেক্সিবিলিটি। এটা কি আছে যে আপনি ধরুন এসআইপি করছেন, 1 মাস 2 মাস 3 মাস করলেন, তারপর যদি মনে হয় যে একটা মাসে আমি করতে পারবো না, তখন আপনি চাইলে ওটা পজও করতে পারেন। পজ করে দেওয়ার অপশান আছে, বা স্টেপ আপ করা, বাড়ানো যেতে পারে পরের বছর থেকে, তো এগুলো অপশান আছে। তো এইটা হচ্ছে এর ফ্লেক্সিবিলিটি। আর তারপরের যে পয়েন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান। যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন তো ডাইভার্সিফিকেশান হচ্ছে, বিভিন্ন ধরনের শেয়ারেতে ইনভেস্ট হবে, তো ডাইভার্সিফিকেশানটাও হয়ে যাবে। এরপরের যে পয়েন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এসআইপি আর লামসাম ইনভেস্টমেন্টের মধ্যে তফাৎটা কি। এসআইপিতে বললাম যে একই টাকা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে ইনভেস্ট করবেন, আর লামসাম হলে সেই টাকাটাই একবারে ইনভেস্ট করে দেবেন। তো একবারে ইনভেস্ট করে দেওয়া আর অল্প অল্প করে ইনভেস্ট করা, এ দুটোর মধ্যে তফাৎটা কি। প্রথম যেটা ইনভেস্টমেন্ট মেথড, এসআইপিতে কি হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট, প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনেতে অল্প অল্প করে ইনভেস্ট। আর লামসামে কি হলো, একবারে ইনভেস্ট করা হয়ে গেল, 5 লাখ টাকা একবারে ইনভেস্ট করে দিলাম, এটা হয়ে গেল লামসাম। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে মার্কেট টাইমিং রিস্ক। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এসআইপিতে কি হচ্ছে যে আপনি প্রতি মাসে অল্প অল্প করছেন, তো কি হচ্ছে যে মার্কেটে যখন যেরকম দাম থাকুক না কেন, সব দামেতেই কিন্তু আপনার কেনা হচ্ছে। আর লামসামে কি হচ্ছে, মার্কেট টাইমিং রিস্কটা খুব বেশি। যদি ধরুন যে আপনি যেই সময়তে ইনভেস্ট করছেন, ধরুন সেই সময়তেই মার্কেট হাই ছিল, যেমন ধরুন আজ থেকে 6-7 মাস আগে মার্কেট তো অনেক বেশি ছিল না, সেন্সেক্স 84,000 85,000 ছিল, এখন তো 75,000 নেমে গেছে। ধরুন সেই সময়তে কেউ 5 লাখ ইনভেস্ট করেছিল, মার্কেট তো 10-12% অলরেডি ডাউন হয়ে গেছে, তো সেই 5 লাখের ভ্যালু তো এখন কমে গেছে, 4.5 লাখে নেমে গেছে। তো এইখানেতেই হয়ে যাচ্ছে মার্কেট টাইমিং রিস্ক। আবার উল্টোটাও হতে পারে, করোনার সময়তে যখন কিনা মার্কেট একদম ডাউন ছিল, তখন যদি কেউ লামসাম ইনভেস্ট করতো, তার একদম লালে লাল হয়ে যেত। তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে, লাভও হতে পারে, লোকসানও হতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। আর এসআইপি করলে কি হবে যে আপনার লাভ আর লোকসান এ দুটো অ্যাভারেজ আউট হয়ে যাবে, মাঝামাঝি একটা থাকবে। তো এই কারণের জন্যই এসআইপি করা যেতে পারে। 3 নম্বর যেটা বলছিলাম যে রুপি কস্ট অ্যাভারেজিং, কম বেশি আলাদা আলাদা দামেতে কেনা হচ্ছে, একটা অ্যাভারেজ আউট হয়ে যাচ্ছে বাইং প্রাইসটা। অ্যাফোর্ডেবিলিটি, এসআইপির ক্ষেত্রে অ্যাফোর্ডেবিলিটি বেশি থাকছে, কারণ 500 টাকা দিয়ে শুরু করা যায়। কিন্তু লামসামের ক্ষেত্রে তো কী হবে, আপনাকে বেশি টাকা দিতে হবে, অল্প টাকা একবারে দিয়ে তো লাভ নেই। তো সেই জন্য প্রতি মাসে অল্প অল্প করে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো সেই জন্য বিগিনার যারা এই শুরু করতে চাইছেন, যারা অল্প করে ইনভেস্ট করতে চান, তাদের জন্য তো এসআইপি ভালো। এবার যারা এক্সপিরিয়েন্স, যারা বোঝে মার্কেটটা, যে ঠিক আছে এখন মার্কেট ডাউন আছে, এই সময় একটু বেশি ইনভেস্ট করে নিই, এখন মার্কেট আপ আছে, এখন একটু ইনভেস্ট করবো না, যারা এইসব এক্সপিরিয়েন্স, তারা এরকম লামসাম এই সমস্ত ট্রাই করতে পারে। আর যারা নতুন বিগিনার্স বা আমার মতো যারা বেশি বোঝেন না, তাদের জন্য তো আমি বলবো যে এসআইপিটাই ভালো। এইবার এসআইপিরও বিভিন্ন টাইপ আছে, সমস্ত রকমের টাইপের কথা বলছি না, কারণ সবগুলো আমাদের দেশের অতটা প্রচলিত না। আমাদের দেশে তো যেটা সবথেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে রেগুলার এসআইপি। মাসের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি দিয়ে দিলেন যে এই ফান্ডে প্রতি মাসে 2000 টাকা আমার কেটে নেবেন 7 তারিখে, মাইনে পাবো 5 তারিখে, 7 তারিখে কেটে নেবে, ব্যাস রেগুলার এসআইপি। আরেকটা আছে টপ আপ এসআইপি, সেটা কীরকম যে 1 বছর পরে আপনি চান যে 5% করে বাড়তে থাকুক, তো আপনি দিয়ে দিলেন টপ আপ 5% 12 মাস পরে। তার মানে 1 বছর পরেতে কী হবে, যেটা আপনার 2000 টাকার এসআইপি ছিল, মানে 2005% মানে কত হচ্ছে, ধরুন 100 টাকা, তারপর পরের বছর 2100 টাকা করে কাটবে। তো এই একই এসআইপিতে টপ আপ অপশান থাকে, অনেক অ্যাপেতেই আছে দেখেছি, তো টপ আপ অপশান আপনি ইউজ করতে পারেন। এইবারে পরের যে প্রশ্নটা, যে এসআইপিতে ইনভেস্ট করলে লাভ হয়, তো শুনেছেন আমার ওই যে পরিচিত মানুষ তিনিও বলেছিলেন যে এসআইপিতে ইনভেস্ট করলে লাভ হয়। কীরকম লাভ হয় চলুন আপনাকে আমি দেখাই। মনে করুন কোনো একটা ফান্ডেতে আপনি এসআইপি করছেন। আমি তো যারা নতুন ইনভেস্টমেন্ট চালু করতে চান তাদেরকে সবসময় বলে থাকি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করার জন্য।
ইভেন আমার সমস্ত ভিডিওতেই আমি ম্যাক্সিমামটাই বলি যে লার্জ আর মিড ক্যাপটাতে ইনভেস্ট করুন, স্মল ক্যাপটা অপশনাল করতেও পারেন নাও পারেন, লার্জ ক্যাপটা প্রথমে করবেন। ধরুন কোনো একটা লার্জ ক্যাপ ফান্ডেতে 5,000 করে প্রতি মাসে ইনভেস্ট করছেন, 20 বছর ধরে করছেন। এইবার যদি আপনার 12% রিটার্ন আসে সেখানেতে, তাহলে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে তো এই আপনার 20 বছরেতে 12 লাখ টাকা, আর আমার ফাইনাল কর্পাস আসবে কত, 49 লাখ টাকা, মানে 4 গুণ হয়ে গেছে এই 20 বছরেতে। মানে প্রতি 5 বছরে আমার টাকা ডবল হয়ে গেছে বলা যেতে পারে, 5 বছর ছাড়া ছাড়া ডবল হচ্ছে টাকা। এরপরের যে প্রশ্নটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার ওই পরিচিত মানুষকেও বলছিলাম, যে আপনি কোন ফান্ডে এসআইপি করবেন, কোন ফান্ডটা নেব বা কোন কোম্পানির ফান্ডটা নেব, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আমাকে প্রথমে জানতে হবে যে আমার গোলটা কি, যে আমার যে গোলটা আছে সেই গোলটা কি শর্ট টার্মের না লং টার্মের। যদি লং টার্মের হয় তাহলে আমি মিউচুয়াল ফান্ডে যাব, যদি শর্ট টার্মের হয় তাহলে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে করারই দরকার নেই, ব্যাংক বা পোস্ট অফিসে ইনভেস্ট করো। 7 বছরের কম যদি কোনো ইনভেস্টমেন্ট পিরিয়ড হয়, সবসময় আমরা অ্যাডভাইস করি যে আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করুন। আর মিউচুয়াল ফান্ড হলো হাইব্রিড বা ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, পিওর ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড 7 বছরের কমে হলে ইনভেস্ট না করাই ভালো। দ্বিতীয় হচ্ছে যে রিস্ক অ্যাপেটাইট, মানে আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেটা আপনার জানা দরকার। আর রিস্ক টেকিং অ্যাবিলিটিটা আপনার বয়সের উপরে নির্ভর করে, আপনার পারিপার্শ্বিক অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন, এগুলোর উপর ডিপেন্ড করে। তো সেইভাবে দেখতে হবে যে আপনার রিস্ক নেবার ক্ষমতা কতটুকু, সেটা বুঝতে হবে। যদি দেখা যায় যে আপনি বেশি রিস্ক নিতে পারবেন, কম বয়স আছে, টাকা আপনার হঠাৎ করে কমে গেলে বা পোর্টফোলিও ডাউন হয়ে গেলেও আপনি ভয় পাবেন না, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরি এবং সেক্ষেত্রে মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ যেখানে খুশি করতে পারেন। যদি আপনার রিস্ক নেবার ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে আপনি হাইব্রিড ফান্ড বা পিওর লার্জ ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর একটা জিনিস দেখতে হবে, ফান্ড চেক করার সময়তে যে ফান্ডটা হিস্টোরিক্যালি স্ট্রং এবং কনসিস্টেন্ট পারফর্ম করেছে সেটাকে দেখতে হবে, ভালো ম্যানেজমেন্ট হবে। আর সবশেষে এক্সপেন্স রেশিওটাও দেখতে হবে, কারণ এক্সপেন্স রেশিও কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ ফান্ড থেকে যা রিটার্ন পাওয়া যাবে, যদি এক্সপেন্স রেশিওই ম্যাক্সিমাম টাকাটা খেয়ে নেয় তাহলে রিটার্ন বেশি হবে না। তো এক্সপেন্স রেশিও যেন কম হয় সেটাও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। এরপরে এসআইপিতে ইনভেস্ট করলে কিন্তু কতগুলো মিস্টেকও আপনাকে এড়িয়ে চলতে হবে। এসআইপি করার আগে এইগুলো জেনে রাখা দরকার। প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে কি, যে যখনই মার্কেট ডাউন হবে তখনই এসআইপি বন্ধ করে দেওয়া। অলরেডি এটা আমরা দেখতেও পাচ্ছি, যখন 85,000 ছিল সেন্সেক্স তখন যত মানুষ এসআইপি করছিল, এখন কিন্তু অনেকেই আর করছে না, কারণ দেখছে যে আমার এসআইপি ভ্যালু কমে গেছে। যেই মার্কেট ডাউন হতে শুরু করেছে এসআইপি বন্ধ করে দিয়েছে। কিন্তু হওয়া উচিত ছিল উল্টো, যখন আপনি এতদিন ধরে কিনে আসছেন তখন দাম বেশি ছিল, বেশি দাম দিয়ে আপনি কিনেছেন, এখন দাম কমে পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও আপনি কিনছেন না। তো এটা ভুল। তো এটা একটা বড় মিস্টেক। 2 নম্বর মিস্টেক যেটা, যে কোনো রকম প্রপার গোল ছাড়াই ইনভেস্ট করছি। ইনভেস্ট যখন করবেন একটা গোল থাকা দরকার। আমি তো বলবো যে প্রতিটা মিউচুয়াল ফান্ডকে একটা গোলের পিছনে অ্যাটাচ করে দিন, তাহলে কি এই বিক্রি করে দেওয়া, ভয় পেয়ে যায়, এই ব্যাপারগুলো থাকবে না। ধরুন আপনার একটা গোল হচ্ছে যে আপনার সন্তানের লেখাপড়া, হায়ার স্টাডির জন্য, সেটা আজ থেকে 10 বছর পরে, তাহলে তার নামে একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে থাকুন। আর দেখারই দরকার নেই 10 বছর পরে যখন ওর টাকা লাগবে তখন দেখবেন, আপনি এখন তো ইনভেস্ট করতে থাকুন। তো এইগুলোকে বলা হয় গোলের সাথে আপনার মিউচুয়াল ফান্ডটাকে অ্যাটাচ করে দেওয়া। 3 নম্বর যেটা প্রবলেম হতে পারে, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি কোনো রকম রিসার্চ না করেই, মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কেমন আছে, ফান্ডটা কেমন, ম্যানেজার কেমন, হিস্টোরিক্যাল রিটার্ন কেমন, সেসব না দেখেই শুধুমাত্র একজন বললো আমাকে এই ফান্ডটা ভালো, আমি সেখানে ইনভেস্ট করে দিলাম, সেটা করাও ঠিক নয়। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এসআইপির ভ্যালুটা কিন্তু প্রতি বছর অল্প অল্প করে বাড়াতে হবে, তবে কিন্তু বড় রিটার্ন পাওয়া যাবে। তো অনেকের ক্ষেত্রে কি করে, যে এসআইপি এবছরও যা করলো সামনের বছরও তাই অ্যামাউন্ট, তারপরের বছরও তাই অ্যামাউন্ট। কেন? আপনার টাকা তো বাড়ছে, স্যালারি বাড়ছে, তো সেটা যখন বাড়ছে তাহলে আপনাকে আস্তে আস্তে মিউচুয়াল ফান্ডের এসআইপির অ্যামাউন্টটা বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুটা আরও বেশি বেশি করে বাড়বে, একদম কম্পাউন্ডিংলি বাড়বে। আর একটা খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ইনভেস্ট করার খুব অল্প সময়ের মধ্যেই কি করছি, আমরা মিউচুয়াল ফান্ডের টাকা তুলে নিচ্ছি। অল্প একটুখানি লাভ হলো, 10-20 হাজার টাকা ইনভেস্ট করলাম, 2-3 হাজার টাকা লাভ হয়েছে, ব্যাস তুলে নিলাম। আরে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, এত কম লাভ নিয়ে আমার লাভ কী হবে? আমার তো বড় টাকার দরকার, আমাকে তো বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। তা নয় 2-1 বছর ইনভেস্ট করেছি, যেই দেখেছি টাকা লাভ হয়ে গেছে বিক্রি করে দিলাম, অথবা উল্টো 2-1 বছর ইনভেস্ট করলাম, টাকা কমতে শুরু করেছে, বিক্রি করে দিলাম। সেটা করলে হবে না, অ্যাটলিস্ট 8-10 বছর তো মিনিমাম ইনভেস্ট করতেই হবে। এরপরে লাস্ট যে পয়েন্টটা, যে এসআইপিতে কারা ইনভেস্ট করতে পারবে। দেখুন, যারা চাকুরিজীবী, মানে যাদের প্রতি মাসে মাসে ইনকাম, অল্প অল্প টাকা প্রতি মাসে যেটা সেভ করলাম সেটা আমি অল্প অল্প করে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করলাম। যারা প্রথম ইনভেস্ট করছে, অনেক টাকা একবারে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, তাদেরকে বলবো অল্প টাকা এসআইপিতে স্টার্ট করতে। যদি মনে করেন যে আমার ভবিষ্যতে একটা লামসাম টাকার দরকার, রিটায়ারমেন্টের জন্যই হোক, বাচ্চার পড়াশোনার জন্যই হোক, ছেলে মেয়েদের বিয়ের জন্যই হোক,
তারা এসআইপিতে ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন। অথবা যদি এরকম হয় যে আপনি শেয়ারেতে ইনভেস্ট করতে চান কিন্তু ডাইরেক্ট শেয়ারেতে ইনভেস্ট করতে ভয় পান, তাহলে বলবো মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ধীরে ধীরে এসআইপিতে ইনভেস্ট করুন। আপনি ভবিষ্যতে একটা বড় টাকার কর্পাস ক্রিয়েট করতে পারবেন।